হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের বেঙ্গলি পেডাগজির 4 নম্বর ক্লাস। তো আশা করি ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে। আজ ক্লাস হচ্ছে আমাদের চার 4 নম্বর। ঠিক আছে। তো ভাষা শিক্ষণের নীতিসমূহ এটা আমরা শুরু করেছিলাম। আজকে আমাদের পার্ট 2 হবে। এর আগে আমরা লার্নিং আর অ্যাকুইজিশন, শিক্ষণ ও আত্মীকরণ শিখন ও আত্মীকরণ এটার দুটো পার্টে ওই টপিকটা শেষ করেছি। আজকে এই টপিকটা শেষ হবে। তো এগুলি খুবই যেগুলি আমার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মনে হয়েছে সেগুলি কিন্তু আনা হয়েছে। তাই ক্লাসগুলি কিন্তু তোমাদের খুবই উপকারী হবে। তো দেরি না করে শুরু করি। একটি পড়াকে ক্লাসে আকর্ষণীয় করে তোলার ব্যাপারে নিচের কোনগুলি বিশেষ কার্যকর? ভাবগম্ভীর পরিবেশ তৈরি করা, শিক্ষা সহায়ক উপকরণ, আবৃত্তি, কোনোটিই নয়। তো যদি ভাবগম্ভীর পরিবেশ তৈরি করা হয়, সেটা কিন্তু শিশুদের আগ্রহ কমিয়ে দিতে পারে। তো ভাষা শেখায় একটা আনন্দময় পরিবেশ কিন্তু দরকার। তাই এটা তো হচ্ছে না। শিক্ষা সহায়ক উপকরণ দরকার। এগুলি পাঠকে আরো আকর্ষণীয় করতে সাহায্য করে। আবৃত্তি এটাও খুব ভালো জিনিস, তাই না? আহ, এটা একটা কার্যকর পদ্ধতি আমরা বলতে পারি। বিশেষ করে এই যে কবিতা আবৃত্তি, ঠিক আছে, গল্প বা গদ্য পাঠ করা, এগুলোর মাধ্যমে মাধ্যমে কি হয়, উচ্চারণ ঠিক হয়, ছন্দবোধ জাগ্রত হয়, আত্মবিশ্বাস বেড়ে ওঠে। তাই বি আর সি কিন্তু আমাদের খুব ভালো অপশন। কোনোটাই নয় তো হবেই না, তাই বি আর সি যেটা আছে 4 নম্বরে, 4 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, সঠিকটি হলো মূর্ত থেকে বিমূর্ত, জটিল থেকে সরল, সংশ্লেষণ থেকে বিশ্লেষণ, অজানা থেকে জানা। তো কোনটি সঠিক? আমাদের শিক্ষাদানের কয়েকটি নীতি আছে, ঠিক আছে? তো আশা করি সবাই পড়েছো। তো সেখানে কিন্তু বলা আছে যে প্রথমে বাস্তব ও চোখে দেখা যায় এমন বস্তু যেগুলোকে আমরা বলি মূর্ত, সেইগুলি দেখিয়ে কিন্তু প্রথমে শেখানো উচিত। পরে আমরা কিন্তু বিমূর্ত, যেগুলো দেখা যায় না, সেগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যদি উদাহরণ দিই, প্রথমে একটা বল দেখিয়ে তারপর আমরা কিন্তু গোল শিখাই, ঠিক আছে? অঙ্কর ক্ষেত্রে বৃত্ত যখন আমরা শেখাই তার আগে কিন্তু একটা আসল জিনিস, বল হোক, সেই বলটা ফুটবল হোক বা ক্রিকেটের বল হোক, তো একটা বল দেখে পরে কিন্তু আমরা বৃত্তের ধারণা শেখাবো, তাহলে কিন্তু খুব ভালোভাবে সে সেটা বুঝতে পারবে। তাই মূর্ত থেকে বিমূর্ত হচ্ছে আমাদের অ্যান্সার। জটিল থেকে সরল, এটা একদম ভুল। সরল থেকে জটিল হলে ঠিক হতো। সংশ্লেষণ থেকে বিশ্লেষণ, এটি কোনো সাধারণ শিক্ষানীতি নয়, শিক্ষণনীতি নয়। অজানা থেকে জানা, এটা সঠিক হলো না, জানা থেকে অজানা যেতে হবে। তাই এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, শিক্ষা সহায়ক উপকরণ হলো মডেল, চার্ট, প্রজেক্টর, সবগুলোই ঠিক। তো শিক্ষা সহায়ক উপকরণ, টিচিং এইডস, এগুলো সবগুলোই আমাদের টিচিং এইড, তাই না? মডেল হোক, চার্ট হোক, প্রজেক্টর হোক, সবগুলি। তাই আমাদের অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট, শিখন বিষয়ে গুরুত্বপূর্ণ হলো জ্ঞান ও কর্ম, জ্ঞান ও চাহিদা, উদ্দীপক ও প্রতিক্রিয়া, উদ্দীপনা ও উদ্দীপক। তো শিখন বিষয়ে কি আমাদের গুরুত্বপূর্ণ? তো যদি আমরা আচরণবাদীদের যে তাদের যে থিওরি সেই হিসেবে যদি যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের উদ্দীপকও দরকার, যেটাকে আমরা স্টিমুলাস বলি, আর প্রতিক্রিয়াও দরকার, যেটাকে আমরা রেসপন্স বলি। যখন কোনো উদ্দীপকের প্রতিক্রিয়ায় শিক্ষার্থী ঠিকঠাক আচরণ করে এবং সেটাকে মানে বারবার অনুশীলন করে, এক্সারসাইজ করে, তখন কিন্তু শিখন সেটা কিন্তু লং টার্ম হয়, ঠিক আছে, স্থায়ী হয়। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে সি, উদ্দীপক ও প্রতিক্রিয়া। ঠিক আছে। নেক্সট, শিক্ষাদানের ক্ষেত্রে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী হলো মূল পাঠের সাথে সংযোগ স্থাপন, যা পাঠের উৎকর্ষ বাড়ায় ও সহায়তা দান করে, মূল পাঠের ভাবনাকে সংকুচিত করে, যা পাঠ্য বিষয়কে আরো জটিল করে। সহ পাঠক্রমিক কার্যাবলী, কো স্কলাস্টিক যে আমাদের কাজগুলি। তো সহ পাঠক্রমিক কার্যাবলী কিন্তু মূল পাঠকে আরো কার্যকর করবে, আরো আনন্দদায়ক করবে, আরো বাস্তবকে ঘিরে কিন্তু গড়ে উঠবে, ঠিক আছে? এগুলি কিন্তু শিক্ষার্থীর ক্রিয়েটিভিটি, তাদের যে গুণ, সামাজিক দক্ষতা, এগুলোর কিন্তু বিকাশ ঘটাবে, এখানে কোনো কিন্তু বাধা সৃষ্টি করবে না। ঠিক আছে। তাই এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে যা পাঠের উৎকর্ষ বাড়ায় ও সহায়তা দান করে, বি হচ্ছে অ্যান্সার। মূল পাঠের সাথে সংযোগ স্থাপন, এটাকে আমরা আংশিক সত্য বলতে পারি, কিন্তু এই বি হচ্ছে আরো ভালো অপশন। মূল পাঠের ভাবনাকে সংকুচিত করে, সংকুচিত কখনোই করবে না। যা পাঠ্য বিষয়কে আরো জটিল করে, জটিল করবে না। ঠিক আছে। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, শিক্ষাদানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের সাথে কথোপকথন, মিষ্ট ভাষার ব্যবহার, শিক্ষণীয় বিষয়ের গভীরতা, কোনোটিই নয়।
তো শিক্ষাদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি? আধুনিক যে পেডাগজি সেখানে কিন্তু ইন্টারঅ্যাকশন বা কথোপকথন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? শিক্ষক আর শিক্ষার্থী এদের মধ্যে কিন্তু নিয়মিত আলোচনা হওয়া দরকার। প্রশ্ন প্রশ্ন হওয়া, উত্তর দেওয়া এসব হওয়া দরকার। ঠিক আছে? মত বিনিময়ের মাধ্যমে ভাষার বিকাশ ঘটানো দরকার। ঠিক আছে? এতে কিন্তু একটা সক্রিয় অংশগ্রহণ তৈরি হবে, যেটা কিন্তু আমাদের মডার্ন পেডাগজিতে ফলো করা হয়। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। মিশ্র ভাষার ব্যবহার এটা দরকার, কিন্তু গুরুত্বপূর্ণ সবচেয়ে কিন্তু হবে না। শিক্ষণীয় বিষয়ের গভীরতা এটাও দরকার, কিন্তু এ আরো বেশি দরকার। ঠিক আছে? কোনোটাই নয় তো হবেই না, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, মাতৃভাষা শিক্ষাদানের পদ্ধতি মনোবিজ্ঞানের কোন নীতিকে অনুসরণ করে? জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত, সহজ থেকে জটিল, সবগুলোই ঠিক। তো আমরা শিক্ষাদানের পদ্ধতি নিয়ে প্রথমেই আলোচনা করলাম। আমাদের জানা থেকে অজানা এটাও ঠিক, মূর্ত থেকে বিমূর্ত এটাও ঠিক, সহজ থেকে জটিল এটাও ঠিক, তাই আমাদের সবগুলোই হচ্ছে ঠিক, তাই না? তো নেক্সট, কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদান হলো পাঠ্য বিষয় পড়ার মাধ্যমে শিক্ষালাভ, কর্মের মাধ্যমে অভিজ্ঞতা লাভ, উভয়ই কোনোটিই নয়। তো কর্ম সম্পাদনের মাধ্যমে যেটা আমাদের শিক্ষাদান, লার্নিং বাই ডুইং এই নীতি অনুযায়ী শিক্ষার্থী কাজ করতে করতেই কিন্তু শিখবে। ঠিক আছে? নিজের অভিজ্ঞতার মাধ্যমেই কিন্তু জ্ঞান অর্জন হবে তার। তাই আমাদের অ্যান্সার হবে কর্মের মাধ্যমে অভিজ্ঞতা লাভ। বি হচ্ছে আমাদের অ্যান্সার। পাঠ্য বিষয় পড়ার মাধ্যমে শিক্ষা লাভ, এটি একটা তাত্ত্বিক শিক্ষা হবে। ঠিক আছে? কর্ম সম্পাদনের মাধ্যমে কিন্তু হবে না, সেটা কিন্তু বি হচ্ছে বেস্ট অ্যান্সার। উভয় তো হচ্ছে না, কোনোটিই নয়, হচ্ছে না। নেক্সট, ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাঠদান হবে ব্যক্তিগত, শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক, পাঠ্যপুস্তক কেন্দ্রিক। তো নতুন আমাদের যে নিউ পেডাগজি, বর্তমান যে শিক্ষা ব্যবস্থায়, সেখানে কিন্তু লার্নার সেন্টার্ড সবসময় শিক্ষাকে করা হয়েছে। ঠিক আছে? শিক্ষার্থীর যা প্রয়োজন, তাদের যেখানে আগ্রহ, তাদের অভিজ্ঞতা ও অংশগ্রহণকে কেন্দ্র করেই কিন্তু আমাদের ক্লাস এগোবে। ঠিক আছে? আমাদের যে পাঠ সেটা কিন্তু পরিচালনা করা হবে। তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে বি, শিক্ষার্থী কেন্দ্রিক। নেক্সট, ভাষা শিক্ষণের নীতি বলতে বোঝায় শিক্ষণ পদ্ধতিকে, শিক্ষণ উপকরণকে, শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তাকে, সবগুলোই ঠিক। ভাষা শিক্ষণের নীতি, নীতি বলতে বোঝায় সেই সব ধারণা যার ভিত্তিতে শিক্ষক একটা শিক্ষণ পরিকল্পনা করবে আর পাঠ পরিচালনা করবে। ঠিক আছে? তাই এটা শুধু পদ্ধতি বা উপকরণ হবে না, বরং শিক্ষণ সম্পর্কে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি হবে। তাই সি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? শিক্ষণ পদ্ধতি নীতির একটা অংশ মাত্র। শিক্ষণ উপকরণকে, উপকরণ কিন্তু নীতি নয়। তাই সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, মূর্ত শব্দের অর্থ হলো যা দেখা যায় না, যা স্পর্শ করা যায় না, যা স্পর্শ করা যায়, যা দেখা যায় ও স্পর্শ করা যায়। তো মূর্ত, যেটাকে আমরা কনক্রিট বলি ইংরেজিতে, তো সেটার বৈশিষ্ট্য হচ্ছে যা দেখা যায় ও স্পর্শ করা যায়। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। যেমন ওই যে বললাম বলটাকে কিন্তু দেখতেও পাবে আর স্পর্শ করে দেখতেও পারবে, তো ওটা একটা কনক্রিট ম্যাটেরিয়াল বা মূর্ত বস্তু। ঠিক আছে? নেক্সট, শিক্ষার্থীরা মাতৃভাষা অর্জন করে স্বাভাবিকভাবে বিদ্যালয় শিক্ষার মাধ্যমে, শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে, সবগুলোই ঠিক। মাতৃভাষা অর্জন করে বলেছে, ঠিক আছে? মাতৃভাষা অর্জন করার জন্য কিন্তু বিদ্যালয়ে যাওয়ার দরকার হয় না, শিক্ষা সহায়ক কোনো উপকরণেরও খুব একটা দরকার হয় না। ঠিক আছে? এগুলো সহায়ক হতে পারে, কিন্তু যদি এগুলো না থাকে তাও কিন্তু মাতৃভাষা অর্জন হয়ে যাবে। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার, স্বাভাবিকভাবে। সবগুলোই ঠিক হচ্ছে না। ঠিক আছে? নেক্সট, মাতৃভাষা পঠন পাঠনের দুটি মুখ্য ভূমিকা হলো কথন ও শ্রবণ, লিখন ও পঠন, গ্রহণ ও প্রকাশের মাধ্যমে কোনোটিই নয়। তো মাতৃভাষা পঠন পাঠনের দুটি মুখ্য ভূমিকা কি? ভাষার দুটি প্রধান কাজ হলো, একটা হচ্ছে গ্রহণ করা, রিসেপশন, যেটা যার মধ্যে দুটো স্কিল আসছে, শোনা আর পড়া। আর এক্সপ্রেশন, প্রকাশ করা, যার মধ্যে আসছে বলা ও লেখা। মানে আমাদের লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই চারটেই কিন্তু এই দুটির মধ্যে চলে আসছে। ঠিক আছে? তাই এই চারটিকেই যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি, গ্রহণ ও প্রকাশের মাধ্যমে। কথন ও শ্রবণ, এখানে শুধুমাত্র আমাদের উম, দুটো স্কিল হচ্ছে, লিখন পঠন, এখানেও দুটো স্কিল হচ্ছে। ঠিক আছে? তো সবচেয়ে বেস্ট সবগুলোকে কাভার করছে কিন্তু আমাদের সি, তাই সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, শিশুদের সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টির জন্য ভালো কবিতা পড়তে বলা, ছবি আঁকতে বলা, শিশু সাহিত্যিকের রচনা পড়তে বলা, পাঠ্য বই ভালো করে পড়তে বলা। সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টি, শিশুদের বয়স আর তাদের সেই বয়সের মানসিকতা, সেই উপযোগে কিন্তু সাহিত্য যদি পড়তে দেওয়া হয়, তাহলে তাদের মধ্যে একটা পড়ার যে অভ্যাস,
তারপর তাদের মধ্যে যে কল্পনা শক্তি, এগুলি কিন্তু ভালোভাবে গড়ে ওঠে। তাই শিশু সাহিত্যের রচনা পড়তে বলা এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ভালো কবিতা পড়তে বলা উপকারী, কিন্তু শিশু সাহিত্য আরো বেশি উপকারী। ছবি আঁকতে বলা এটাও ক্রিয়েটিভিটি বাড়ায়, কিন্তু সাহিত্য প্রেম গড়ে তোলার জন্য কিন্তু শিশু সাহিত্য পড়াতে হবে। পাঠ্য বই ভালো করে পড়তে বলা, পাঠ্য বইয়ের বাইরে কিন্তু সাহিত্য পাঠ আরো ভালো। তাই সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, শিশুর কল্পনা শক্তির পূর্ণ বিকাশের জন্য আপনি কি করবেন? মন দিয়ে পড়তে বলবেন, গল্প পড়া, ছবি আঁকায় উৎসাহ দেওয়া, কবিতা পাঠে উৎসাহ দেওয়া, লিখতে ও পড়তে বলা। তো তার কল্পনা শক্তির বিকাশ কিভাবে হবে? গল্প শোনা, গল্প পড়া, ছবি আঁকার মাধ্যমে কিন্তু তাদের সৃজনশীলতা, তাদের কল্পনা শক্তি, তাদের চিন্তা শক্তি, এগুলো কিন্তু বিকাশ ঘটবে। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার, গল্প পড়া, ছবি আঁকায় উৎসাহ দেওয়া। মন দিয়ে পড়তে বলা দরকারি, কিন্তু কল্পনা শক্তি বিকাশের জন্য কিন্তু যথেষ্ট নয়। কবিতা পাঠে উৎসাহ দেওয়া এটাও সহায়ক, কিন্তু এটার মতন অতটা কার্যকর হবে না। লিখতে ও পড়তে বলা ভাষা দক্ষতা বাড়াবে, কিন্তু কল্পনা শক্তির আরো ভালো বিকাশ করার জন্য আমাদের বি অপশন বেস্ট। নেক্সট, ভাষার শিক্ষক হিসেবে কোন দুটি বিষয় আপনি ভাববেন? কথন ও শ্রবণ, শ্রবণ ও লিখন, কথন ও লিখন, লিখন ও পঠন। তো একজন ভাষা শিক্ষক যে যিনি হবেন, তার দায়িত্ব হবেন শিক্ষার্থীর স্পিকিং আর রাইটিং এই দক্ষতার বিকাশ ঘটানো। ঠিক আছে? ভাষা শেখার উদ্দেশ্য শুধু ভাষা বোঝা নয়, নিজের ভাব আর অনুভূতি সেটা কিন্তু প্রকাশ করতে পারাও এর অংশ। ঠিক আছে? তাই সুস্পষ্টভাবে যেন লিখে প্রকাশ করতে পারে আর কথা বলতে পারে, সেই দিকে কিন্তু নজর দিতে হবে। তাই কথন ও লিখন এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? নেক্সট, ভাষার শিক্ষক হিসেবে ভাষা সহজ ও পরিষ্কারভাবে বলার জন্য কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেবেন? শিক্ষার্থী ছেদ ও যতিচিহ্ন মেনে পড়ছে কিনা, শিক্ষার্থীদের উচ্চারণে কোনো অসুবিধা হচ্ছে কিনা, শিক্ষার্থীদের বর্ণগুলির উচ্চারণ যথাযথ হচ্ছে কিনা, উপরের সবগুলিতেই গুরুত্ব দিতে হবে। তো ভাষার শিক্ষক যখন শিক্ষা দেবেন, তখন কিন্তু যে দিকগুলো আমাদেরকে বেশিভাবে নজর রাখতে হবে সেটা হচ্ছে সঠিক ছেদ ও যতিচিহ্ন মেনে পড়ছে কিনা, এটাও আমাদেরকে দেখতে হবে। উচ্চারণে কোনো সমস্যা হচ্ছে কিনা এটাও দেখতে হবে। আর বর্ণগুলির উচ্চারণ শুদ্ধ হচ্ছে কিনা এটাও দেখতে হবে। তাই সবগুলি আমাদেরকে দেখতে হবে। ডি হবে আমাদের অ্যান্সার। নেক্সট, শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? শিশুর মানসিক বিকাশ, শিশুর বৌদ্ধিক বিকাশ, শিশুর সামাজিক বিকাশ, শিশুর সর্বাঙ্গীন বিকাশ। তো শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র যে বইয়ের জ্ঞান মাথায় ঢুকিয়ে নেওয়া সেটা কিন্তু নয়। শিশুর একটা সর্বাঙ্গীন বিকাশ, শারীরিক, মানসিক, বৌদ্ধিক, আরো যে আমাদের ডেভেলপমেন্ট আছে, সবের কিন্তু বিকাশ ঘটানো। এই কারণেই আধুনিক যে শিক্ষা সেটা কিন্তু সর্বাঙ্গীন বিকাশ বা হোলিস্টিক ডেভেলপমেন্টের দিকেই কিন্তু বেশি নজর দেয়। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম রাষ্ট্রভাষা, বিদেশি ভাষা, মাতৃভাষা, যে কোনো ভাষা। আত্মপ্রকাশ, তো শিশু যে তার নিজের অনুভূতি, তাদের যে চিন্তা, সেগুলি সবচেয়ে সহজে ভালোভাবে সে কিন্তু প্রকাশ করতে পারবে নিজের মাতৃভাষার মাধ্যমে। ঠিক আছে? কারণ এই ভাষার আশেপাশেই সে বড় হয়েছে, এই ভাষা সে ভালোভাবে জানে। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, মাতৃভাষার শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কি? শিক্ষার্থীকে শাস্তি দেওয়া, মাতৃভাষার প্রতি মর্যাদাবোধ গড়ে তোলা, শিক্ষার্থীর প্রশ্নের উত্তর না দেওয়া, ভালোভাবে শিক্ষাদান না করা। তো শিক্ষক হিসেবে কখনোই আমরা শাস্তিও দেব না, কখনো প্রশ্নের উত্তর না দেওয়াও হবো না, আর কখনো শিক্ষাদান না করা এটাই আমাদের কাজ, তাহলে এটাও করব না, এটাও কিন্তু হবে না। তো মাতৃভাষার প্রতি মর্যাদা বোধ গড়ে তোলা এটাই হবে আমাদের কাজ। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ভাষা চর্চার মাধ্যমে কি বৃদ্ধি পায়? শব্দ ভাণ্ডার, অর্থ ভাণ্ডার, জল ভাণ্ডার, ঐতিহ্যের ভাণ্ডার। কি বৃদ্ধি পায় বলেছে? তো নিয়মিত যদি ভাষা চর্চা করা হয় তার মাধ্যমে শিক্ষার্থীর ভোকাবুলারি কিন্তু সমৃদ্ধ হয়, তাই শব্দ ভাণ্ডার বাড়ে। ঠিক আছে? যত বেশি পড়া হবে, লেখা হবে, শোনা হবে, বলা হবে, তত বেশি কিন্তু শব্দ শেখা হবে। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থ ভাণ্ডার এটা কোনো ভাষা বিজ্ঞানের পরিভাষা নয়। ঠিক আছে? জল ভাণ্ডার এটার তো কোনো সম্পর্কই নেই। ঐতিহ্যের ভাণ্ডার, ভাষা চর্চার প্রত্যক্ষ কোনো ফল কিন্তু ঐতিহ্যের ভাণ্ডার নয়। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ভাষা শিক্ষা কি? এটি শিশু কিভাবে পড়তে ও লিখতে শেখে তা জানা, কিভাবে একটি শিশুকে পড়তে ও লিখতে শেখাতে হয় তা জানা, উপরের দুটোই কোনোটিই নয়। তো ভাষা শেখা কি? ভাষা শেখা বলতে শুধু একটা শিশু কিভাবে পড়বে আর কিভাবে লিখতে শেখে তা কিন্তু নয়। কিভাবে তাকে
কার্যকরভাবে পড়তে ও লিখতে শেখানো যায় সেটা কিন্তু জানা মেন উদ্দেশ্য, ঠিক আছে? অর্থাৎ ভাষা শিক্ষা হলো ভাষা শিক্ষা এবং সেটাকে শেখানো, শেখা এবং শেখানো উভয়ের কিন্তু সমন্বয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে উপরের দুটোই। নেক্সট, ভাষা শিক্ষণ আবশ্যক কারণ ভাষাগত দক্ষতার অবগত করানো, বাচ্চাদের কল্পনা শক্তি বাড়ানো, সৃজনশীলতার বিকাশ ঘটানো, উপরের সবগুলি। ভাষা শিক্ষণ আবশ্যক, তো ভাষা শিক্ষণের মাধ্যমে ভাষাগত দক্ষতার বিকাশ ঘটে, কল্পনা শক্তিরও বিকাশ হয়, আর সৃজনশীলতারও কিন্তু বিকাশ হয়। তাই ভাষা শেখা শুধু ভাষা শেখার জন্য নয়, বরং একটা পার্সোনালিটি তৈরি করাও তৈরি করার জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কবিতা আবৃত্তি কোন নীতির অধীনে পড়ে? সূত্র নীতি, শিক্ষণের নীতি, সমন্বয়ের নীতি, শিশু কেন্দ্রিকতার নীতি, কার্যকলাপের নীতি। কবিতা আবৃত্তি, কবিতা আবৃত্তি কিন্তু একটা অ্যাক্টিভিটি বেসড শিক্ষণ, ঠিক আছে, যার বাংলা হচ্ছে কার্যকলাপ ভিত্তিক শিক্ষণ। তো এখানে শিক্ষার্থীরা নিজেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, অ্যাক্টিভ পার্টিসিপেশন, তাই এটি কার্যকলাপের নীতির অন্তর্ভুক্ত। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। সূত্র শিক্ষণের নীতি, এখানে কিন্তু সেটা প্রযোজ্য নয় কবিতা আবৃত্তির সঙ্গে। সমন্বয়ের নীতি, এটিও কিন্তু মূল বিষয় নয়। শিশু কেন্দ্রিকতার নীতি, আবৃত্তি শিশু কেন্দ্রিক হতে পারে, কিন্তু এই যে কবিতা আবৃত্তি মূলত কার্যকলাপের নীতির মধ্যেই আসবে, তাই ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, ভাষা শেখার অনুবাদ পদ্ধতি মাতৃভাষাকে অবহেলা করে, মাতৃভাষাকে মধ্যস্থতাকারী করে তোলে, লক্ষ্য ভাষাকে শ্রেষ্ঠ প্রমাণ করে, মাতৃভাষাকে মধ্যস্থতা করে না। তো অনুবাদ বা ট্রান্সলেশন, এটা সাধারণত গ্রামার ট্রান্সলেশন মেথডে করা হয়। এখানে কিন্তু মাতৃভাষার সাহায্যে লক্ষ্য ভাষা শেখানো হয়। তাই এখানে মাতৃভাষা একটা মধ্যস্থতাকারী বা মিডিয়েটারের কাজ করে। তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে বি, মাতৃভাষাকে মধ্যস্থতাকারী করে গড়ে তোলে। বি, যেমন যদি রিভার শব্দের অর্থ নদী বলে বোঝানো হয়, তো সেক্ষেত্রে একটা ট্রান্সলেশন আমাদের মাতৃভাষা ট্রান্সলেশন হিসাবে কাজ করছে, মানে মধ্যস্থতা হিসাবে কাজ করছে, মিডিয়েটার হিসাবে, ঠিক আছে? তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, একজন শিক্ষার্থীর সামাজিক পরিবেশ তার ভাষাকে প্রভাবিত করে, এই তত্ত্বটি অনুবন্ধের, জীবন সমন্বয়ের, অনুকরণের, সাহচর্যের। তো শিশু প্রথমে তার যে পরিবার, তার নেইবাররা যারা প্রতিবেশী, তাদের বন্ধু, শিক্ষক, এদের ভাষা শুনে এবং অনুকরণ করে তারপর কিন্তু ভাষা শেখে, ঠিক আছে? তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সি, অনুকরণের মাধ্যমে। অনুবন্ধ, এটা কিন্তু উদ্দীপক প্রতিক্রিয়া তত্ত্বের সঙ্গে বেশি সম্পর্কিত, তাই এই ক্ষেত্রে হচ্ছে না। জীবন সমন্বয়ের, এটি ভাষার সামাজিক প্রভাবকে সরাসরি কিন্তু ব্যাখ্যা করে না, তাই এটা হচ্ছে না। সাহচর্যের, সাহচর্য গুরুত্বপূর্ণ হলেও এই প্রশ্নের ডাইরেক্ট অ্যান্সার কিন্তু আমাদের অনুকরণই বেস্ট, তাই সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, মাতৃভাষা শিক্ষাদান শিক্ষাদানকে সহজ করে, শিক্ষার্থীর ভাষা শিক্ষার ব্যাঘাত করে, শিক্ষার্থীদের সংস্কৃতিতে বাধা দেয়, শিক্ষকের শিক্ষামূলক কাজে বাধা সৃষ্টি করে। তো মাতৃভাষা শিক্ষাদান, মাতৃভাষার মাধ্যমে পাঠদান করলে শিক্ষার্থীরা বিষয় সহজে বুঝতে পারে, নতুন ধারণা সহজে আয়ত্ত করতে পারে এবং শেখার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পায়। তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে শিক্ষাদানকে সহজ করে, এ হচ্ছে অ্যান্সার। ব্যাঘাত সৃষ্টি করে না, শিক্ষার্থীদের সংস্কৃতিকে বাধা দেয় না, মাতৃভাষা সংস্কৃতিকে সংরক্ষণ করে, তাই এটাও হচ্ছে না। শিক্ষকের শিক্ষামূলক কাজে বাধা সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে না, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ভাষা শিক্ষণের বিষয়ে কোন উক্তিটি সঠিক নয়? ভাষা শিক্ষাদানে একটি সমৃদ্ধ পরিবেশ প্রদান করা অপরিহার্য, ভাষার নিয়মের প্রকৃতি কেবল ব্যাকরণের মাধ্যমে বোঝা যায়, ভাষাগত শুদ্ধতার প্রতি কঠোর হওয়া উচিত, শিশুরা একটি সমৃদ্ধ ভাষাগত পরিবেশে তাদের নিজস্ব নিয়ম তৈরি করে। সঠিক নয় বলেছে কোনটি? তো আধুনিক যে আমাদের ভাষা শিক্ষা, সেখানে আহ, সেখানে শুরুতেই ভাষাগত ভুলের জন্য অতিরিক্ত কঠোর হওয়া কিন্তু উচিত নয়, এই কথাই কিন্তু বলা হয়েছে, ঠিক আছে? এতে যদি বেশি কঠোর হই তাহলে কিন্তু শিক্ষার্থীর আত্মবিশ্বাস কমে যাবে, তাই তাই না? তাই আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ভাষাগত শুদ্ধতার প্রতি কঠোর হওয়া উচিত, এটা কিন্তু কখনোই উচিত নয়, ঠিক আছে? প্রথম প্রথম সবকিছুই ঠিকঠাক হবে না, তো সেগুলিকে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। তাই এ বি ডি এগুলি কিন্তু ঠিক, আর সি ঠিক নয়, ঠিক সঠিক যেটা নয় সেটাই বলতে বলেছে, তাই সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, উচ্চ প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাঠ্যপুস্তকে প্রদত্ত সাহিত্যিক অংশের বিস্তারিত ব্যাখ্যা, পড়ার দক্ষতার উপর অধিক জোর দেওয়া, পাঠের শব্দগুলির অর্থ জানতে অভিধান ব্যবহার করা, সংবাদপত্র, ম্যাগাজিন এবং অন্যান্য ভাষাগত উপাদানে যা বলা হচ্ছে তার তাৎপর্য, চিন্তাভাবনা এবং উদ্বেগ চিহ্নিত করা, উদ্বেগ চিহ্নিত করা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি?
উচ্চ প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার লক্ষ্য শুধু যে পাঠ্য বই পড়ানো সেটা কিন্তু হবে না, ঠিক আছে? শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ভাষাগত উপকরণ বুঝতে হবে আর সেগুলি বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা কিন্তু শেখাতে হবে। এতে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং গড়ে উঠবে, ঠিক আছে? তাই সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি, সংবাদপত্র, ম্যাগাজিন এবং অন্যান্য ভাষাগত উপাদানে যা বলা হচ্ছে তার তাৎপর্য, চিন্তাভাবনা এবং উদ্বেগ চিহ্নিত করা। আজকের লাস্ট কোয়েশ্চেন, কোন নিয়মে স্কুল হয়ে গেছে স্থূল জ্ঞান হতে? স্থূল জ্ঞান থেকে সূক্ষ্ম জ্ঞানে যাওয়ার কথা বলা হয়েছে। জানা থেকে অজানার দিকে, সরল থেকে জটিলের দিকে, মূর্ত থেকে বিমূর্তের দিকে, অনিশ্চিত থেকে নিশ্চিতের দিকে। স্থূল জ্ঞান থেকে সূক্ষ্ম জ্ঞান। তো এটাও একটা নীতি, এটা স্থূল হবে, ঠিক আছে? উম, প্রথমে বাস্তব ও দৃশ্যমান বিষয় শেখানো উচিত, তারপর ধীরে ধীরে বিমূর্ত ধারণা শেখানো উচিত। তাহলেই কিন্তু শিক্ষার্থীরা সহজে বিষয়টি বুঝতে পারবে। তাই মূর্ত থেকে বিমূর্তের দিকে, সি হবে আমাদের অ্যান্সার। জানা থেকে অজানার দিকে, এটিও একটি শিক্ষণ নীতি, কিন্তু এখানে সূক্ষ্ম জ্ঞান বলেছে, ঠিক আছে? স্থূল জ্ঞান থেকে সূক্ষ্ম জ্ঞান, এই প্রসঙ্গে কিন্তু তাই হচ্ছে না। সরল থেকে জটিলের দিকে, এটি একটা আলাদা শিক্ষণ নীতি। অনিশ্চিত থেকে নিশ্চিতের দিকে, এটি কিন্তু কোনো প্রচলিত শিক্ষণ নীতি নয়। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আশা করি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আহ, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।